আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো আলোচিত সংবাদ শিরোনাম। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার হলেন। ধানমন্ডির নিজ বাসা থেকে বৃহস্পতিবার সকালে তাকে আটক করে ডিবি পুলিশ। বাংলাদেশের রাজনীতিতে ফের তীব্র ঝড়। শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া ৪টি মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আগামী আগস্টে। রাজনীতির ময়দানে আবারও শুরু হয়েছে নতুন নাটকের অধ্যায়। ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যে স্থান একসময় ছিল রাজনৈতিক কৌশলের প্রাণকেন্দ্র, আজ সেটিই হয়ে উঠেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তানে যে ভবনে একসময় আওয়ামী লীগের দাপট চলত, সেই কেন্দ্রীয় কার্যালয় এখন যেন সময়ের সাক্ষী এক পরিত্যক্ত ধ্বংসাবশেষ। ব্রাহ্মণবাড়িয়া শহর। মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে একজন মানুষ কাপা কণ্ঠে উচ্চারণ করলেন, জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের আশায় আমরা রাজপথে নেমেছিলাম, কেউ যদি সেটিকে থামাতে চায়, তাহলে আবারও রাজপথে জীবন দেব। থাইল্যান্ডের কলঙ্কিত সীমান্তে মার্শাল ল জারি, বর্ডার সংঘর্ষে হত্যা ও শতকোটি নিরীহ মানুষ উচ্ছেদ। চীন ও পাকিস্তান, যে দুই দেশ প্রথাগতভাবে কমলা কাশ্মীর থেকে গাদ্দার পর্যন্ত একসঙ্গে, আজ তার হাল ধরছে আশঙ্কাজনক বাস্তবতায়। নতুন যুগে নতুন সংগ্রাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রযোজন পড়লে আবারও ভাষা আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। বলিউডে নতুন জুটির রোমান্সে ঝড় তুলেছে সাইয়ারা মোহিত সুরি পরিচালিত এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামা মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। বাংলাদেশের কাছে টি-20 সিরিজে ২-১ ব্যবধানে হারের পর পাকিস্তান দলে বড় পরিবর্তন এনেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন তারকা পেসাররা। আর্জেন্টিনার নারী ফুটবল দল আবারও মাতিয়ে তুলল কোপা আমেরিকার গ্রুপ পর্ব। সংবাদ শেষে জানবেন বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার এবার সমালোচনার কেন্দ্রে আছেন তার ভুল আচরণ ও বিতর্কিত মন্তব্যের জন্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ, কোথায় থেকে ভিডিওটি দেখছে কমেন্ট করে জানিয়ে দিন, আর ভিডিওটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়া শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এখন দেখুন বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেফতার হলেন। ধানমন্ডির নিজ বাসা থেকে বৃহস্পতিবার সকালে তাকে আটক করে ডিবি পুলিশ। যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতি জেলগেটে যাচ্ছেন, যা নজিরবিহীন। কী অভিযোগ তার বিরুদ্ধে? দুর্নীতি, রায় জালিয়াতি, সংবিধান সংশোধনে ক্ষমতার অপব্যবহার, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য, বিএনপি ও বিরোধী দলের বিচার পাওয়া থেকে বঞ্চিত করার অভিযোগ। জানা গেছে, খায়রুল হকের বিরুদ্ধে এখন পর্যন্ত ৪টি মামলা রয়েছে। যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ বন্দর, শাহবাগ, ফতুল্লা থানায়। পর্যবেক্ষক মহলের দাবি, এটা ন্যায়বিচারের বিজয়। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে বিচারপতিরাও রেহাই পান না। অনেকেই বলছেন, এই গ্রেফতার ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দৃষ্টান্ত। তবে বিচার ব্যবস্থার ভাবমূর্তি ও নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটাও অস্বীকার করা যায় না। এখন প্রশ্ন হচ্ছে, এই গ্রেফতার কি রাজনৈতিক প্রতিশোধ, নাকি সত্যিই ন্যায়বিচারের পথে এক বড় পদক্ষেপ? আপনার কি মত? কমেন্টে জানাতে ভুলবেন না। আবারও ইতিহাসের কাঠগড়ায় শেখ হাসিনা। ৪টি ভয়াবহ মামলায় আসামি ৫৭ জন। আগস্টেই শুরু হচ্ছে জুলাই হত্যাকাণ্ড বিচার। বাংলাদেশের রাজনীতিতে ফের তীব্র ঝড়। শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে দায়ের হওয়া ৪টি মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে আগামী আগস্টে। এই মামলাগুলো সরাসরি জড়িত জুলাই মাসের সেই ভয়াবহ হত্যাকাণ্ডের সঙ্গে, যেখানে সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছিল অর্ধশতাধিক বিক্ষোভকারী। তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। উচ্চ পর্যায়ের রাজনৈতিক নির্দেশেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এমনটাই অভিযোগ বাদীপক্ষের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ৪টি মামলার এজাহারে থাকায় রাজনৈতিক অঙ্গনে চলছে বিশাল আলোড়ন। রাষ্ট্রপক্ষ বলছে, এটি কেবল বিচারের সূচনা। ইতিহাসের দায় এবার এড়ানো যাবে না। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি রাজনৈতিক প্রতিহিংসা। আগস্টেই শুনানি শুরু। এটি হতে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত বিচার প্রক্রিয়া। জানতে হবে, সত্যিই কি জুলাইয়ের রক্তাক্ত রাজপথে ছিল কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? এই বিচার শুধু একটি মামলা নয়, এটি একটি দেশের ভবিষ্যতের প্রশ্ন। রাজনীতির ময়দানে আবারও শুরু হয়েছে নতুন নাটকের অধ্যায়। ঢাকার গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, যে স্থান একসময় ছিল রাজনৈতিক কৌশলের প্রাণকেন্দ্র,
আজ সেটিই হয়ে উঠেছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। শেখ হাসিনার পতনের পর এই ভবনটি ভাসমান মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিল। এতেই শেষ নয়। রাজনীতি থেকে বিদায় নেওয়ার পরও বিভিন্ন স্পর্শকাতর ঘটনাকে ঘিরে তৎপর হয়ে উঠেছে সাবেক ক্ষমতাধররা। উত্তরায় মাইলস্টোন কলেজের বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনাকেও বানানো হচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের হাতিয়ার। ঘটনার দিন শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শিক্ষার্থী পুলিশের সংঘর্ষে দেখা যায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের। তারা শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছেন। তাদের অপপ্রচার আরও বিস্তৃত। টুঙ্গিপাড়ায় কবর ভাঙা হবে এমন গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করা হয় গোপালগঞ্জে। দেশজুড়ে চলছে বিক্ষোভ। চট্টগ্রাম, বরিশাল, সিলেটসহ বিভিন্ন জেলায় সড়ক অবরোধ। উত্তপ্ত করছে পুরো দেশ। আবারও সৃষ্ট হচ্ছে অরাজকতা। আওয়ামী লীগের এই নতুন রূপ ছায়া থেকে আগুন হয়ে উঠছে নাকি চলছে বড় ধরনের রাজনৈতিক পুনরায় উত্তরণের খেলা? সাবধান হন, সজাগ থাকুন, কারণ ইতিহাস নতুন মোড় নিচ্ছে। ৫ আগস্ট ২০২৪ দিনটি ইতিহাসে লেখা থাকবে আওয়ামী লীগের পতনের দিন হিসেবে। তারপর থেকেই ভবনটিতে আর নেই কোনো ব্যানার, কোনো নেতার মুখচ্ছবি, নেই স্লোগান, নেই পদচারণা। তবে আজ শুক্রবার সেই ভবনের সামনে ঝুলছে এক ভিন্ন বার্তা, আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। ভবনের ভেতরে চলছে ঝাড় দেওয়া, পানি ঢালা, পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত কয়েকজন। এই রাজনৈতিক পালাবদলের মধ্যেই বিএনপির শীর্ষ নেতা গয়েশ্বর চন্দ্র রায় আজ মন্তব্য করলেন, অন্তর্বর্তী সরকার সমন্বয়হীন, অভিজ্ঞতাহীন। নির্বাচিত সরকার না হওয়ায় তারা দেশের নানা সংকট থেকে দায় এড়িয়ে যাচ্ছে। তিনি সরাসরি বলেন, যত নির্বাচন বিলম্বিত হবে তত প্রশ্ন বাড়বে। আরেকটি বড় প্রসঙ্গ, সাম্প্রতিক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী ছোট্ট আনিকা এই দুর্ঘটনায় প্রাণ হারায়। ৪ দিন পেরিয়ে গেলেও দায় স্বীকার করেনি কেউ। গয়েশ্বর বললেন, বিচার চাই, দায়বদ্ধতা চাই। দোষীদের বের করে শাস্তির আওতায় আনতে হবে। আজকের বাংলাদেশে প্রতিটি ভবন, প্রতিটি মৃত্যু যেন এক একটি রাজনৈতিক বার্তা বহন করে। শুধু প্রশ্ন, কবে এই প্রহসনের শেষ হবে? ব্রাহ্মণবাড়িয়া শহর। মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে একজন মানুষ কাপা কণ্ঠে উচ্চারণ করলেন, জীবন ও রক্তের বিনিময়ে যে পরিবর্তনের আশায় আমরা রাজপথে নেমেছিলাম, কেউ যদি সেটিকে থামাতে চায়, তাহলে আবারও রাজপথে জীবন দেব। বাংলাদেশকে নতুন করে সাজাব। তিনি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বৃহস্পতিবার সকালে এক সমাবেশে তিনি বললেন, গত অর্ধশতাব্দীতে আমাদের প্রতিষ্ঠানগুলো দলীয়করণে ছিন্নভিন্ন হয়েছে। এখন দরকার সংস্কার, সংবিধান থেকে প্রশাসন, সবকিছুকে ঢেলে সাজানোর সময় এসেছে। এই বক্তব্য শুধু বক্তৃতা নয়, এটি ছিল ২৪ দিনের পদযাত্রার শপথ। শহীদদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় কর্মসূচি। সড়ক জুড়ে ছিল শত শত মানুষের পদচারণা। টিএ রোড, কুমারশীল মোড়, গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া। এই পদযাত্রা শুধু এনসিপির নয়, এটা হয়ে উঠেছে জনতার স্বপ্ন, সংস্কারের দাবির প্রতীক। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডা তাসনিম জারা সবাই এক কণ্ঠে বললেন, বাংলাদেশ দলীয়করণের দেশে নয়, নাগরিক অধিকারের দেশে রূপ নেবে। সমাবেশ শেষে মুক্তমঞ্চে যখন জাতীয় সঙ্গীত বাজে, তখন স্পষ্ট হয়, এই লড়াই শুধু ক্ষমতার জন্য নয়, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য। চীন ও পাকিস্তান, যে দুই দেশ প্রথাগতভাবে কমলা কাশ্মীর থেকে গাদ্দার পর্যন্ত একসঙ্গে, আজ তার হাল ধরছে আশঙ্কাজনক বাস্তবতায়। নতুন যুগে নতুন সংগ্রাম। গত ২৫ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাক সেনা প্রধান আসিম মুনিরকে হুঁশিয়ারি দেন। চীনা নাগরিক, প্রকল্প ও কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা পাকিস্তানের একান্ত দায়বোধ। এই হুঁশিয়ারি কেবল কাগজে নয়। জুলাইয়ে করাচিতে গাড়ি বোমা হামলায় ২ চীনা প্রকৌশলী নিহত হওয়ার পর দ্বিপাক্ষিক বৈঠকে চীন পাকিস্তানকে তাৎক্ষণিক নিরাপত্তা পদক্ষেপ উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে। উভয় পক্ষই প্রতিজ্ঞা করেছে, সন্ত্রাস, বিচ্ছিন্নতাবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স। সম্প্রতি বিলুপ্ত হলেও পূর্বের সে হিন বিমান অভিযানে অংশ নেওয়ার মাধ্যমে উভয় দেশের বিমান বাহিনী যৌথ প্রশিক্ষণ ও কৌশল ভাগাভাগি করেছে। এটিই ছিল ভবিষ্যতের প্রস্তুতি। জুলাই ও মার্চে চীনা দূতাবাস প্রতিনিধি পাকিস্তানের বিমান প্রধানের কাছে এসেছিলেন। উচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি ও গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল এমার্জিং থ্রেটস রেসপন্স নিয়ে, যা দ্বিপাক্ষিক অভ্যাসে রূপ নিয়েছে। এখন প্রশ্ন, এ আয়রন ব্রাদারশিপ কি শুধু কূটনীতিক আবেদন, না সত্যিই দুই দেশ মিলিতভাবে হুমকি মোকাবিলায় দৃঢ় সহযোগিতা গড়ছে? এই কঠিন ভূরাজনৈতিক বাস্তবতা বলছে, চীন ও পাকিস্তান এখন শুধুই মিত্র নয়, নিরাপত্তার জোট, যারা তাদের প্রকল্প, নাগরিক এবং স্বার্থ সুরক্ষায় একসঙ্গে কাজ করছে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রযোজন পড়লে আবারও ভাষা আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন। ভাষাকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার হওয়া উচিত বলে তার বক্তব্য। গত বৃহস্পতিবার কলকাতার ধন্ধান্য প্রেক্ষাগৃহে মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষাসন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেছেন, ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। শিশুরা প্রথম মা শব্দটি শেখে যেমন, তেমনি মাতৃভাষায় কথা বলা শেখা আমাদের জীবনের অঙ্গ। কিন্তু আজ বাংলা ভাষার ওপর চলছে ভাষাসন্ত্রাস। যারা বাংলায় কথা বলেন তাদের উপর অত্যাচার হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, একমাত্র বাংলা নয়, সমস্ত ভাষার প্রতি সম্মান থাকা উচিত। কিন্তু যখন ভাষার ওপর আঘাত হয় তখন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। বাংলার মানুষকে, সমাজকে জাগ্রত করতে হবে, আরেকটি ভাষা আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। এই বক্তব্যের মাধ্যমে মমতা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার গভীর সমর্থন জানিয়ে দিয়েছেন, যা বহু মানুষকে উদ্বুদ্ধ করবে। বলিউডে নতুন জুটির রোমান্সে ঝড় তুলেছে সাইয়ারা মোহিত সুরি পরিচালিত এই রোমান্টিক মিউজিক্যাল ড্রামা মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে। 18 জুলাই মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন অহন পাণ্ডে ও অনিক পাড্ডা। তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। প্রথম সপ্তাহে 150 কোটি রুপি আয়। মাত্র এক সপ্তাহে সাইয়ারা বক্স অফিসে 150 কোটি রুপি আয় করে, যা বলিউডের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। ছবির টাইটেল সংটি স্পটিফাইয়ের পৃথিবীর সেরা 50টি হিন্দি গানের তালিকায় স্থান করে নিয়েছে, যা হিন্দি গানের ইতিহাসে একটি বিরল ঘটনা। অহন পাণ্ডে ও অনিত পাড্ডার অভিনয় এবং রসায়ন দর্শকদের মধ্যে প্রশংসিত হয়েছে। তাদের পারফরম্যান্স এবং ছবির গল্প বলিউডের নতুন জুটির উত্থানের ইঙ্গিত দেয়। বাংলাদেশের কাছে টি-20 সিরিজে 2-1 ব্যবধানে হারের পর পাকিস্তান দলে বড় পরিবর্তন এনেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে ফিরেছেন তারকা পেসাররা শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও হারিস রৌফ। এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান বোঝাতে চায়, তারা সিরিজে ব্যর্থতার পুনরাবৃত্তি চায় না। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমল মন্তব্য করেছেন, বাংলাদেশই পাকিস্তানকে শেষ ম্যাচে জেতার সুযোগ দিয়েছে। কি তার মতে, বাংলাদেশ সিরিজ নিশ্চিত হওয়ার পর একাদশে পরিবর্তন এনে পাকিস্তানকে জয় পেতে সহায়তা করেছে। এদিকে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা বলেছেন, বাংলাদেশ ম্যাচটি পাকিস্তানকে দিয়ে দিয়েছে। কি তার মতে, বাংলাদেশ দলের অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার কারণে পাকিস্তান জয় পেয়েছে। পাকিস্তান এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে। এ সিরিজে তারকা পেসারদের প্রত্যাবর্তন পাকিস্তানের বোলিং শক্তি বাড়াবে বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনার নারী ফুটবল দল আবারও মাতিয়ে তুলল কোপা আমেরিকার গ্রুপ পর্ব। তাদের সর্বশেষ ম্যাচে স্বাগতিক ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে দল নিশ্চিত করল সেমিফাইনালের টিকিট। প্রথমার্ধে কিসি নুনিয়েজ গোল করেন, আর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রথম স্পর্শেই গোল করে জয় নিশ্চিত করেন ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো। এর আগে আর্জেন্টিনা উরুগুয়েকে 1-0, চিলিকে 2-1 এবং পেরুকে 1-0 গোলে পরাজিত করেছে। 1-2 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আর্জেন্টিনা, আর উরুগুয়ে 7 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে জায়গা পাকা করেছে। এখন অপেক্ষা সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে তা জানার। ভুল কারণে আবারও আলোচনায় নেইমার। বিশ্বখ্যাত ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নেইমার এবার সমালোচনার কেন্দ্রে আছেন তার ভুল আচরণ ও বিতর্কিত মন্তব্যের জন্য। নিজের ক্লাব এবং জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে সবসময় আলোচনায় থাকা এই তারকা আবারও বিতর্কের জালে জড়িয়ে পড়েছেন। বিশেষ করে সাম্প্রতিক ম্যাচে তার অসদাচরণ এবং কোচ ও সহকর্মীদের প্রতি অবজ্ঞাসূচক আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। ফুটবল বিশ্বে তার সাফল্যের পাশাপাশি এই ধরনের ঘটনা তার ক্যারিয়ারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এখন দেখার বিষয় নেইমার কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করতে পারেন।